প্রথমে অষ্টম অধ্যায় খেয়াল করো সবাই। প্রথম যে ফর্মুলা সেটা হচ্ছে এফ সমান r/2। আমরা জানি এখানে কোনটা দ্বারা কি বোঝায়। এফ হচ্ছে ফোকাস দূরত্ব, সেটা হয়তো চিত্র থেকে সবাই জানি যে ফোকাস দূরত্ব কতটুকু, প্রধান ফোকাস থেকে মেরু পর্যন্ত দূরত্ব। আর হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, আর টু হচ্ছে একটা সংখ্যা পাশে দেয়াই আছে। তারপর দ্বিতীয় ফর্মুলাটা দেখতে পাচ্ছি 1/, ভি আগে লিখতে পারি 1/u + 1/v = 1/f। এখানে এফ হচ্ছে ফোকাস দূরত্ব, ইউ হচ্ছে বস্তুর দূরত্ব, আর ভি হচ্ছে বিম্বের দূরত্ব। তো এটা নিয়ে অনেক সময় একটু প্যাচ লাগে, আমাদের একটু সুন্দরভাবে মনে রাখতে হয়, কারণ আমরা যেহেতু গতিতে আবার ইউ ভির অন্য মিনিং দেখছি, সেখানে ইউ এবং ভি দ্বারা অন্য কিছু বোঝায়, সেজন্য এই চ্যাপ্টারের জন্য এটা একটু আমাদের আলাদাভাবে মনে রাখতে হবে। এবং এখানে বা যে কোনো একটা মান দেওয়া থাকলে আরেকটা কিভাবে বের করবো সেটা আমাদের খুব ভালোভাবে জানতে হবে। আর এখানে বিবর্ধনের জন্য একটা ফর্মুলা আছে, বাট আরেকটা ফর্মুলা নাই। আমি একটু আগে তোমাদের বলছি যে যেই ফর্মুলাটা আসলে ঋণাত্মক চিহ্নের প্রশ্ন আসে সেটা কিন্তু এখানে আমি দেই নাই। সহজ ফর্মুলাটা দিছি, বিবর্ধন m সমান l'/l। m হচ্ছে ম্যাগনিফিকেশন অর্থাৎ বিবর্ধন, আর l' হচ্ছে বিম্বের দৈর্ঘ্য, আর l হচ্ছে বস্তুর দৈর্ঘ্য। এই যে l' হচ্ছে বিম্বের দৈর্ঘ্য আর l হচ্ছে বস্তুর দৈর্ঘ্য। এখন এখানে আরেকটা যেটা ছিল সেটা হলো m সমান -v/u। ওইটাই বরং একটু ঝামেলা হয় আর কি, মাইনাস ঋণাত্মক চিহ্নের যে অঙ্ক ব্যাপারটা। তো আমরা একটু অঙ্কগুলো খেয়াল করি। 0.5 মিটার বক্রতার ব্যাসার্ধ দর্পণের ফোকাস দূরত্ব কত সেন্টিমিটার, এটা তো জাস্ট কিছুই না। আচ্ছা, কত সেন্টিমিটারও এখানে একটু তোমরা রেজাল্টটাকে আমি একটু পরে সেন্টিমিটার করে দিচ্ছি। মানে এখানে একটু আছে যে এত মিটার বক্রতার ব্যাসার্ধের কোনো দর্পণের ফোকাস দূরত্ব কত সেন্টিমিটার, এটাকে সেন্টিমিটার বানানোর কথা বলা হয়েছে। তো এটা এমসিকিউতেই শুধুমাত্র আসতে পারে আমি মনে করি, এছাড়া অন্য কোথাও আসার সম্ভাবনা একেবারেই কম। আচ্ছা, পরে হচ্ছে একটি অবতল দর্পণের একটি অবতল দর্পণে 5 মিটার সামনে বস্তু রাখলে কোথায় বিম্ব গঠিত হবে। তো 5 মিটার সামনে যেহেতু বস্তু বলছে, তার মানে এটা আমার বস্তুর দূরত্ব দেওয়া আছে, আমি দেখতেছি এটা হচ্ছে ইউর মান, আমাকে বুঝে নিতে হবে এটা হচ্ছে ইউর মান। যেহেতু এটা বলা আছে যে 5 মিটার দূরে, এই যে এটা, তাহলে এটা হচ্ছে আমার 5 মিটারটা হচ্ছে এখান থেকে ইউর মানটা, এটা আমাকে একটু ক্লিয়ার হয়ে নিতে হবে। এরপরে আর কি বলা আছে দেখো, যে দর্পণের বক্রতার ব্যাসার্ধ আছে 5 মিটার। এখানে বক্রতার ব্যাসার্ধ থেকে আমি যেটা কাজে লাগাবো, এই বক্রতার ব্যাসার্ধ থেকে আমি প্রথমে একটু ক্যালকুলেশন করে নিব। কি করব, এই বক্রতার ব্যাসার্ধ থেকে আমি এই যে ফোকাস দূরত্ব বের করে নিব ক্যালকুলেশন করে, কারণ বক্রতার ব্যাসার্ধ 5 মিটার বলছে। তো এখান থেকে আগে আমি এই ক্যালকুলেশনের মাধ্যমে এফ সমান r/2 এই ফর্মুলাটা ব্যবহার করে আগে ফোকাস দূরত্ব বের করে নিব। কারণ হলো আমার এই যে এফ লাগবে। তো যখন আমি এই বক্রতার ব্যাসার্ধ থেকে এফ এর মানটা বের করতে পারবো, তখন দেখো আমি এফ ও জানি, ইউ ও জানি, তাহলে আমার লাগবে কি বিহির মান, তখন আর সমস্যা নেই, যে এই ফর্মুলা থেকে তুমি ক্যালকুলেশন করবা। তার মানে এই তিনটা রাশির মধ্যে দুইটা ইউ আছে সরাসরি, আর এফ হয়তো দেয়া নাই, আর দেয়া আছে, তার মানে আর কে ভাগ করে তারপর আমরা এফ এর মানটা বের করে দেবো। খুব যে একটা জটিল তা না, শুধু একটু ওইভাবে ক্যালকুলেশন করতে হবে। পরের অঙ্কটা খেয়াল করে সবাই, নাম্বার 3 যেটা পরে। 2.5 মিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট কোন অবতল দর্পণের 10 মিটার সামনের বক্ষবস্তু রাখলে কোথায় বিম্ব গঠিত হবে। হ্যাঁ, এটা আবার আগেরটার চেয়ে বেশি সহজ হয়ে গেছে, কারণ এটা সরাসরি ফোকাস দূরত্ব দেওয়া আছে, এফ এর মান আমরা দেখতে পাচ্ছি। আর 10 মিটার সামনে লক্ষ্যবস্তু রাখলে তার মানে বস্তু দূরত্ব দেওয়া আছে, বিম্বের অবস্থান অর্থাৎ কতটুকু দূরে, তার মানে কোথায় মানে কতটুকু দূরে আর কি, দূরত্বটাই, বিম্বের অবস্থান কোথায়, তো কত মিটার দূরে সেটাই বের করলেই চলবে। তারপরে হচ্ছে 4 নাম্বার, 15 সেন্টিমিটার ফোকাস দূরত্বের একটি অবতল দর্পণের সামনে কোথায় বস্তু রাখলে 30 সেন্টিমিটার দূরে বিম্ব গঠিত হবে। তাহলে 15 সেন্টিমিটার ফোকাস দূরত্ব, একই প্রশ্ন, মানে একটাই সূত্র, এটাই কাজে লাগতেছে বারবার, যে 15 এই যে ফোকাস দূরত্ব দেওয়া আছে, আর এটা হচ্ছে 30 সেন্টিমিটার দূরে বিম্ব, এটা বিম্বের দূরত্ব, তো বস্তুর দূরত্ব বের করতে বলছে। তো আমরা একটা ব্যাপার আমি একটু পরে বলছি, খেয়াল করো। 5 নাম্বারটা, কোনো দর্পণের সামনে এত দৈর্ঘ্যের বস্তু রেখে, এটা হলো বস্তুর, এটা হলো তোমার বস্তুর দৈর্ঘ্য, তাহলে এটা কিন্তু এল এল এল। আর বিবর্ধন পাওয়া গেল 1.20, এটা হলো এম। এই যে লাস্টেরটা একটু দেখতে পারো, এরকম অঙ্ক আগে ঠিক করানো হয়েছে কিনা আমি জানি না। তো 18 সেন্টিমিটার দূরে বস্তু রেখে, তার মানে এটা হচ্ছে এই যে বস্তুর দৈর্ঘ্য, এই যে এল এল, এত সেন্টিমিটার দৈর্ঘ্যের বস্তু। আর বিবর্ধন পাওয়া গেল 1.20, এই যে বিবর্ধনের m2 1.20। এখানে ক্যালকুলেশনের কোনো সূত্র টুত্র দেখায়নি, এই জন্য আমি একটু টেনে দেখাচ্ছি। তো বিম্বের দৈর্ঘ্য কত, তার মানে তোমাকে এল প্রাইম বের করতে হবে, তাহলে বজ্রগ্রহণ করলেই হয়ে যাবে, বজ্রগ্রহণ করলে হয়ে যাবে। আচ্ছা, এবার আমি সবগুলো অঙ্ক নিয়ে একটু কথা বলি। যে একটা ব্যাপার তোমরা হয়তো অঙ্কগুলোতে খেয়াল করছো, যে এককের যে ব্যাপারগুলো, কোনো অঙ্কে একক ছিল মিটার, কোনোটাই ছিল সেন্টিমিটার। তো এটা নিয়ে যেমন প্রথমটায় আছে মিটারে, রেজাল্ট আবার চাইছে সেন্টিমিটারে বের করতে, করলাম। এটাও মিটার, এটাও মিটার, কোনো ঝামেলা নেই। এখানে আছে মিটার, এটাও মিটার, কোনো ঝামেলা নাই। এখানে আছে সেন্টিমিটার, এখানে আছে সেন্টিমিটার। আচ্ছা, এই জায়গাটা যেগুলো মিটার আছে সেগুলো নিয়ে তো আমাদের কোনো প্রশ্ন থাকার কথাই না।
কারণ যেহেতু মিটার এসআই একক আর আমার এখানে এসআই এককই আছে, সো এটা নিয়ে তার আমি কথা বলবো না। বা যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একক হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেন্টিমিটার, সেক্ষেত্রে আমরা কি করব? আচ্ছা, সেন্টিমিটারটাকে কিন্তু মিটার বানাতে পারি, বাট মিটার যখন বানাবো তখন রেজাল্টটা কিন্তু আবার মিটারেই আসবে, কিন্তু আমাদের এখানে উত্তরটা আবার সেন্টিমিটারে। এই জন্য এই দুইটা সেন্টিমিটারকে পরিবর্তন না করে অঙ্ক করলে হবে, কারণ এই যে সবগুলাই তো তোমার সেন্টিমিটারে ব্যবহার হচ্ছে, অন্য সবই আছে একক সেন্টিমিটার ওইটা। এরপরে লাস্টের অঙ্কটা ওটাই, এটাও সেন্টিমিটার, দেখো এটাকে পরিবর্তন না করে এটা সেন্টিমিটার উত্তর, তার মানে পরিবর্তন করার দরকার নেই। আর এগুলো যদি পরিবর্তন করি তাহলে রেজাল্টটা মিটারে আসবে, আর রেজাল্টটা মিটারে বের করলেও কোনো সমস্যা হবে না। আচ্ছা, এবার আমরা নবম অধ্যায়ে চলে যাই। নবম অধ্যায়ের যে প্রথম ফর্মুলাটা, এটা আসলে আগের বইয়ে ছিল না, এটা শুধু এই যে তোমাদের বর্তমান যে জাফর ইকবালের বই, এই বই থেকেই আসলে এই ফর্মুলাটার ব্যবহার শুরু হয়েছে। তো এটা বইয়ে যেহেতু আছে সেজন্য আমি বলি আসলে এই ফর্মুলাটা ছাড়াও আমরা সব অঙ্কগুলো করে ফেলতে পারবো, কিন্তু যেহেতু বইয়ে এই ফর্মুলাটা দেওয়া আছে তাই আমি এই ফর্মুলাটার সাথে একটু পরিচয় করাই, আবার দুই একটা অঙ্ক আমরা এই ফর্মুলাটা ব্যবহার করে করি, তাতে আমাদের জন্যই লাভ। কি, ইটা সমান সি ডিভাইডেড বাই ভি, এটা দিয়ে খুব সহজে যে কোনো মাধ্যমের যদি প্রতিসরণাঙ্ক দেয় তাহলে বেগ বের করা যায়, অথবা যে কোনো মাধ্যমের যদি বেগ দেয় তাহলে প্রতিসরণাঙ্ক বের করা যায় এই ফর্মুলাটা দিয়ে, খুব শর্টকাট। আর এই উপরে যে সি, এই সি এর মানটা কিন্তু নির্দিষ্ট, এটা আলোর বেগ। এই যে এটা হচ্ছে প্রতিসরণাঙ্ক, সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, ভি হচ্ছে অন্য মাধ্যমে আলোর বেগ। অন্য মানে আমি যে মাধ্যমে আর প্রতিসরণাঙ্কের কথা চিন্তা করতেছি সেই মাধ্যমের আলোর বেগ। আর সি শূন্য মাধ্যমের আলোর বেগ মানে এটার মান কিন্তু একদম নির্দিষ্ট, ওই যে 3 × 10 এর পরে এটা আমাদের জানা আছে। তাহলে এই ভিটা যেই মাধ্যমে আলোর বেগ, অর্থাৎ ইটার সাথে ভি, তাহলে আমার রিলেশন হচ্ছে ইটার সাথে ভি, মানে যে মাধ্যমের প্রতিসরণাঙ্ক ইটা সেই মাধ্যমের বেগ ভি, এলো কথা। তাহলে মূল সম্পর্কটা হচ্ছে ইটার সাথে ভির, আর সি তো শূন্য মাধ্যমে আলোর বেগ। তাহলে সহজে আমরা জানি যে এখানে যে কোনো মাধ্যমের যদি প্রতিসরণাঙ্ক দেয় তাহলে বেগ বের করতে পারি, বেগ দিলে প্রতিসরণাঙ্ক বের করতে পারি, শুধু যে কোনো মাধ্যমের একটা দিলেই আর একটা বের করা যায়, এরকম। এই জন্য আমরা এটা করবো, যেহেতু এটা দেওয়া আছে। আচ্ছা, আমরা 2 নম্বর সূত্রটা সবাই একটু দেখি, পরবর্তীটা। এখানে আছে 8 সমান sin i ডিভাইড বাই sin r। এটা অবশ্য আগে অনেকবার বলা হয়েছে। 8 এটা হচ্ছে প্রতিসরণাঙ্ক। প্রথমে আর দ্বিতীয়টার যে তাৎপর্য সেটা আশা করি আমরা জানি, যে প্রথমে যে তার সাপেক্ষে অর্থাৎ এর সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্ক, এটা খুব দরকারি জিনিস। আগে হয়তো তোমাদের খুব সুন্দরভাবে বুঝাইছিলাম, কতটা মনে আছে জানি না, যে এই যে 8 তার মানে এর সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্ক, অবশ্যই প্রতিসরণাঙ্ক বি মাধ্যমের, এবং এই প্রতিসরণাঙ্ক কার? অবশ্যই বি এর, কখনোই এর প্রতিসরণাঙ্ক না, কিন্তু এর সাপেক্ষে। এর সাপেক্ষে বলা হইলো যে জসিম করিমের চাইতে পরীক্ষায় 20 নম্বর বেশি পেয়েছে, এই নম্বরটা কার? অবশ্যই জসিমের। শুধু করিমের সাথে কম্পেয়ার হয়েছে আর কিচ্ছু না, করিমের সাপেক্ষে বলা হয়েছে, কিন্তু পরীক্ষায় প্রাপ্ত নম্বরটা সবই জসিমের। তো এরকম হলো, তাহলে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক কার সাপেক্ষে? এর সাপেক্ষে, অর্থাৎ এর সাপেক্ষে পুরো প্রতিসরণাঙ্কটাই হচ্ছে বি মাধ্যমের। এবং এখান থেকে আরো কিছু বিষয় বোঝার আছে, আমরা যখন ক্যালকুলেশনের হিসাবটা শুরু করবো তখন এ হবে আমাদের প্রথম মাধ্যম, বি হবে দ্বিতীয় মাধ্যম, এবং এইটার মান বের করার জন্য এই প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে আলোক রশ্মি দিতে হবে। এরকম কিছু ক্রাইটেরিয়া এখান থেকে আগে হয়তো বুঝাইছিলাম, বেসিক কিছু বিষয় আছে। যেমন এই যে এখানে আমরা দেখতেছি, তাহলে এখন এটা সমান আমি যখন বলবো sin i ডিভাইড বাই sin r, আই হচ্ছে আপাতন কোণ, আর হচ্ছে প্রতিসরণ কোণ, তাহলে আই তো আপাতন কোণ কোন মাধ্যমে হবে? অবশ্যই মাধ্যমে, যেহেতু এটা প্রথম মাধ্যম, বি হচ্ছে দ্বিতীয় মাধ্যম, এই মাধ্যমে প্রতিসরণ কোণ হবে। তার মানে আপাতন কোণ সবসময় প্রথম মাধ্যমে হবে, আর প্রতিসরণ কোণ সবসময় দ্বিতীয় মাধ্যমে হবে। এটা আমাদের মনে রাখতে হবে, আপাতন কোণ সবসময় হবে প্রথম মাধ্যমে, আর প্রতিসরণ কোণ সবসময় হবে দ্বিতীয় মাধ্যমে। তো আমি যদি এখানে জাস্ট বিটা অফ এ বলি, তাহলে আবার আমার বুঝতে হবে বিটা অফ এ লিখলে যে আই কোণটা বি মাধ্যমে ছিল, তখন বিটা ছিল প্রথম মাধ্যম, এ ছিল তোমার দ্বিতীয় মাধ্যম, এরকম। তো এই যে এইটা বি বলতে বুঝে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক, আই হচ্ছে আপাতন কোণ আর আর হচ্ছে প্রতিসরণ কোণ। আই দ্বারা কিন্তু বোঝায় ইনসিডেন্ট অ্যাঙ্গেল, এর জন্য আই, আর আর হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, এর জন্য আর। কিন্তু আই আর কোনো বড় এটা ঝামেলা না, বাট আই কোন মাধ্যমের হবে আর কোন মাধ্যমের হবে এটা বুঝে নেওয়াটা একটা জটিল বিষয়। সবসময় প্রথম মাধ্যমে আই থাকবে, এই যে আমার প্রথম মাধ্যমটা আগে থাকে, দ্বিতীয় মাধ্যমে সবসময় আর থাকবে, এটা দেখে বুঝে নিতে হবে। মানে মান দেখে বোঝা যাবে না, অন্য কোনো ভাবে বোঝা যাবে না, সবসময় প্রথম আর দ্বিতীয় দেখে বুঝতে হবে। এই সমীকরণের আরেকটা পরিচয় আছে, এই সমীকরণটা হচ্ছে কোণের সাথে প্রতিসরণাঙ্কের মধ্যবর্তী সম্পর্ক, কোণ এবং প্রতিসরণাঙ্কের মধ্যবর্তী সম্পর্ক। তৃতীয় সমীকরণের পরিচয় হচ্ছে আলোর বেগের সাথে প্রতিসরণাঙ্কের সম্পর্ক। একই টাইপের দেখো, এইটা বি সমান সি এ বাই সিবি। এই যে প্রথম মাধ্যমের বেগটা উপরে, দ্বিতীয় মাধ্যমের বেগটা নিচে, এখানে প্রথম মাধ্যমের কোণটা উপরে, দ্বিতীয় মাধ্যমের কোণটা নিচে। এইটা বি মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক, সি এ মাধ্যমে আলোর বেগ, সিবি বি মাধ্যমে আলোর বেগ। এখানে আরেকটা ইকুয়েশন ছিল, সেটা আমি এখানে দেই নাই। আমি দেখলাম যে আসলে ওই সূত্রের অঙ্ক এখানে নাই, সেজন্য আমি দেই নাই। সেটা হলো, আমরা তো এগুলো সব একদম সোজা দেখতেছি, যেমন প্রথমটা উপরে দ্বিতীয়টা নিচে, প্রথম মাধ্যমটা উপরে দ্বিতীয় মাধ্যমটা নিচে, এটা হলো আবার বেগের সাথে প্রতিসরণাঙ্ক। কিন্তু আরেকটা আছে প্রতিসরণাঙ্কের সাথে প্রতিসরণাঙ্কের সম্পর্ক,
তখন কিন্তু এইটা বি সমান ইটা বি ডিভাইডেড বাই ইটা এ, দ্বিতীয়টা যায় উপরে, প্রথমটা যায় নিচে। কিন্তু এরকম অঙ্ক আজকের সূত্র এখানে নাই, সেজন্য আমি এই ফর্মুলাটা দেইনি, তোমরা আগে শীটে পড়ছো। আর এটা হচ্ছে এইটা বি, এটা হলো কোন মাধ্যমের প্রতিসরণাঙ্ক দিলে সংকট কোণ বের করা যায়, আবার সংকট কোণ দিলে প্রতিসরণাঙ্ক বের করা যায়। অর্থাৎ প্রতিসরণাঙ্ক এবং সংকট কোণের মধ্যে সম্পর্ক হচ্ছে এটা, যে কোনো একটাই, যে প্রতিসরণাঙ্ক দিবে সংকট কোণ বের করা যাবে, থিটা সি, সংকট কোণ দিবে প্রতিসরণাঙ্ক বের করা যাবে। কিন্তু এখানে আবার একটা বিষয় বোঝার আছে খুব ভালোভাবে এই ফর্মুলাটা থেকে, সেটা হচ্ছে এই ইটা কিন্তু সব সময় গণমাধ্যমের হবে। কেন গণমাধ্যমের হবে? এটা কিন্তু কখনো হালকা মাধ্যমের প্রতিসরণাঙ্ক না, যে দুটো মাধ্যম তার মধ্যে ঘন। কারণ এই যে থিটা সি সংকট কোণ, এ কোনোদিনও হালকা মাধ্যমে হবে না, কারণ সংকট কোণের সৃষ্টি হচ্ছে গণমাধ্যমে। গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে আলোক রশ্মি আসার সময় গণমাধ্যমের যে কোণের জন্য হালকা মাধ্যমের কোণ 90 ডিগ্রি হয়, ওইটাকে বলা হয় সংকট কোণ। তার মানে তোমার সংকট কোণ আজীবন হবে গণমাধ্যমে। আর নিয়ম হলো সংকট কোণ যে মাধ্যমে হবে প্রতিসরণাঙ্ক ওই মাধ্যমেরই, এটা ম্যাচিং আছে। এখানে যদি কোনো কারণে হালকা মাধ্যমের প্রতিসরণাঙ্ক দিয়ে দেয়, সেটা বসে অঙ্ক করা যাবে না, ঘুরায় সেখান থেকে অন্য প্রতিসরণাঙ্ক বের করা কিন্তু কোনো ব্যাপার না। এটা আবার জানো, যেমন দুইটা মাধ্যম আছে হালকার সাপেক্ষে ঘন, আমার হালকা মাধ্যমের সাপেক্ষে গণমাধ্যমের প্রতিসরণাঙ্ক দিয়েছে, কিন্তু আমি দেখতেছি ঘন সাপেক্ষে হালকা দরকার, কোনো ব্যাপার না। ওরা যে মানটা দিচ্ছে সেটা যদি 5/3 দেয়, তোমারটা হবে 3/5, শুধু উল্টাইলেই কিন্তু আরেকটা হয়ে যায়। তো ওকে সলিউশনে একটু দেখো, হীরকের প্রতিসরণাঙ্ক এত, হীরক মাধ্যমের আলোর বেগে, যে 1 নম্বর, আর কিছু না। এই প্রতিসরণাঙ্কটা বসাবো এখানের জায়গায়, বি বের করবো, সি এর মান তো আগেই জানি। আচ্ছা, অঙ্ক আছে মাত্র 3টা, বেশি যে অঙ্ক আছে তা না। আচ্ছা, আমি 2 নম্বর অঙ্কটা একটু পরে কথা বলি। 3 নম্বরটা, কেরোসিন থেকে আলোক রশ্মি 37 ডিগ্রি কোণে আপাতিত হয়ে 42 ডিগ্রি কোণে প্রতিসরিত হলে কেরোসিনের সংকট কোণ কত? এখানে কিন্তু একটু ঝামেলা এবং জটিলতা আছে, আমি ধারণা দিচ্ছি, এটা কিন্তু এত সহজ না। দেখো তোমরা, আমি একটু বলি, এটা আমাকে করতে হবে তৃতীয় ফর্মুলাটা দিয়ে, যেহেতু সংকট কোণ বের করতে হবে, সংকট কোণ বের করবো। কিন্তু এই যে কেরোসিনে আলোক রশ্মি 37 ডিগ্রি কোণে আপাতিত হয় 42 ডিগ্রি কোণে প্রতিসরিত হয়, তাহলে অবশ্যই এই কেরোসিনে আলোক রশ্মি এত কোণে আপাতিত হয়, তাহলে কেরোসিনে আপাতিত হয়ে এত কোণে প্রতিসরিত হয়, তাহলে কেরোসিন কিন্তু অবশ্যই ঘনমাধ্যম, যেহেতু কেরোসিনের সংকট কোণ বলছে। হ্যাঁ, তাহলে কেরোসিন হচ্ছে ঘনমাধ্যম, এই জিনিসটা আমার বুঝতে হবে। আর এখানে যেহেতু দুইটা কোণের কথা বলছে, তাহলে আলোক রশ্মি 37 ডিগ্রি কোণে আপাতিত হয়ে বায়ুতে এত ডিগ্রি কোণে প্রতিসরিত হয়। দেখো, তাহলে কেরোসিনের ভেতর থেকে কি আলোটা বের হয়, তাহলে কেরোসিন তার মানে ঘনমাধ্যমের কোণ কিন্তু হচ্ছে 37 ডিগ্রি, আর বায়ুতে কোণ হচ্ছে 42 ডিগ্রি। এই 37 আর 42 দুইটা কাজে লাগে একটা প্রতিসরণাঙ্ক বের করতে হবে, কোনটা? অবশ্যই গণমাধ্যমের প্রতিসরণাঙ্ক। তার মানে যেহেতু কেরোসিনের সংকট কোণ বের করতে বলছে, অবশ্যই কেরোসিনের প্রতিসরণাঙ্ক বের করতে হবে। তাহলে কেরোসিনের প্রতিসরণাঙ্ক বের করার জন্য যখন কেরোসিনের প্রতিসরণাঙ্ক বের করব, তখন হয়তো আমি লিখবো যে এই যে কেরোসিনের প্রতিসরণাঙ্ক সমান উপরে সাইন আই ডিভাইড বাই সাইন আর। তাহলে আইটা অবশ্যই, যেহেতু কেরোসিনের প্রতিসরণাঙ্কের কথা বলা হয়েছে, তার মানে কেরোসিন অবশ্যই দ্বিতীয় মাধ্যম, তাহলে কেরোসিনের কোণটা অবশ্যই নিচে থাকবে, কেরোসিনের কোণটা অবশ্যই নিচে থাকবে, আরেকটা কোণ উপরে থাকবে, এভাবে। অর্থাৎ আই এবং আর দুইটা ম্যাচিং করে এখান থেকে আমার থিটার মানটা বের করে নিতে হবে, তারপরে থিটা সি। একটু কিন্তু জটিলতা যে একদম নাই আমি তা বলবো না, চেষ্টা করবা, তারপর না হলে আমি দেখবো। 2 নম্বরটা একটু জটিলতা আমি রাখছি, সেটা হলো এ মাধ্যম থেকে একটি আলোক রশ্মি 45 ডিগ্রি কোণে আপাতিত হয়, বি মাধ্যমে 30 ডিগ্রি কোণে প্রতিসরিত হয়। এখান থেকে সুবিধা কি, এ মাধ্যমে যেহেতু 45 ডিগ্রি কোণ আর বি মাধ্যমে হচ্ছে 30 ডিগ্রি কোণ, সুতরাং এই দুইটা ব্যবহার করে তুমি কিন্তু ইচ্ছা করলে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক বের করে ফেলতে পারবা। কারণ এ মাধ্যম থেকে বি মানে সাইন 45 ডিভাইড বাই সাইন 30, এখান থেকে তুমি কিন্তু এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক বের করে ফেললা। এই যে এর সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্ক প্রথমে বের করে ফেললা, সুন্দর। এটা ব্যবহার করে প্রথমে এর সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্ক বের করে ফেললা। এবার চলে গেল এই সূত্রে গিয়া এর সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্ক জানো, কিন্তু এবার এ মাধ্যমে আলোর বেগে যে সি এ দেওয়া আছে, বি মাধ্যমে আলোর বেগ বের করতে হবে। এই যে অঙ্ক করতে হবে মূলত এইটা দিয়ে, কিন্তু এটা দিয়ে যে অঙ্ক করব, এক মাধ্যমে আলোর বেগ আছে, আরেক মাধ্যমে আলোর বেগ লাগবে, প্রতিসরণাঙ্ক পাবো কই? এই প্রতিসরণাঙ্ক বের করার জন্য এই দুইটা কোণ আছে, এই দুইটা কোণ ব্যবহার করে প্রথমে প্রতিসরণাঙ্কের মান বের করে নিব। আচ্ছা, দশম অধ্যায় খেয়াল করো, অল্প অল্প অঙ্কই যদিও, তবে এগুলোর মধ্যে দশম অধ্যায়ের অঙ্কটা একটু বেশি, 7টা অঙ্ক আছে এখানে। আর ওখানে ছিল হলো তোমার হচ্ছে এক জায়গায় 5, 3, 8টা এরকম, 8, 7, 15, খুব একটা যে বেশি তা না। যেহেতু একদিন পরে সেজন্য একটু বেশি, হয়তো তোমরা এখনই, আমি খুব দ্রুত এই বাড়ির কাজটা আজকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, তোমরা খুব দ্রুত এই বাড়ির কাজটা করে ফেলতে পারবো আশা করি। তো এই ফর্মুলা গুলো নিয়ে আমার মনে হয় না খুব বেশি কিছু বলার দরকার আছে। দেখো, এফ সমান কে ইন্টু কিউ ওয়ান কিউ টু ডিভাইড বাই আর স্কোয়ার। এফ হচ্ছে দুইটি আধানের মধ্যবর্তী বল, কে হচ্ছে কুলম্বের ধ্রুবক ফিক্সড মান, আমরা আশা করি জানি। দুইটা হচ্ছে আদানের মান, আর হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব। এই দূরত্ব বলতে অবশ্যই দুইটি আদানের কেন্দ্র থেকে কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, এই কনসেপ্ট আবার ক্লিয়ার হইতে হবে। কেন বলছি, কারণ মাঝে মাঝে প্রশ্নে আবার
কেন্দ্র থেকে কেন্দ্র দূরত্ব না দিয়ে পৃষ্ঠ থেকে পৃষ্ঠ দূরত্ব দেয়, আবার ব্যাসার্ধ আলাদাভাবে দিয়ে রাখে। এই জন্য এই কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে। তারপরে কি হচ্ছে তোমার তীব্রতার দুইটা ফর্মুলা, আমি এখন কিভাবে ফর্মুলা আসছে সেটা নিয়ে বলবো না, কারণ এগুলো সবই চ্যাপ্টার পড়ানোর সময় বলছি। শুধু ফর্মুলা বলি, দেখো একটা হচ্ছে ই সমান এফ বাই কিউ, একটা হচ্ছে ই সমান কে কিউ বাই আর স্কয়ার। তার মানে তীব্রতা বের করার জন্য দুইটা ফর্মুলা আছে, আমি দুইটাই দিয়ে দিছি। কখন কোনটা বের করবো মানের উপর ডিপেন্ড করবে। যদি এফ আর কিউ দিয়ে তীব্রতা বের করতে বলে তাহলে এটা ব্যবহার করবো, আর যদি দেখি কিউ এবং আর দিছে তাহলে অবশ্যই এটা ব্যবহার করবো। কে এর মান তো নির্দিষ্ট, কোনটা তারা কি বুঝে সেটা কিন্তু ডানে দেওয়া আছে। এরপরে আমি বিভবেরও দুইটা ফর্মুলা এখানে দিয়ে দিছি পাশাপাশি। আগে সেটা হয়তো পাশাপাশি বোধহয় নাই, আগে পরে থাকতে পারে, এখানে পাশাপাশি দিয়ে দিছি বিভবের দুইটা ফর্মুলা। নিশ্চয়ই প্রশ্ন জাগে কখন কোনটা। যদি কৃতকাজ আর আদান দেয় তাহলে এটা ব্যবহার করব, আর যদি আদান আর দূরত্ব দেয় তাহলে এটা ব্যবহার করব। আর লাস্টে যে ফর্মুলাটা সেটা হচ্ছে ওই যে সঞ্চিত শক্তি ধারকের ক্ষেত্রে, এটাকে অবশ্য প্রকাশের কোনো রাশিমালা বইয়ে নাই, আমি ই বা ইউ লিখছি, তোমরা ইউ লিখতে পারো, ইউ লিখতে পারো, আবার না লিখে শুধু শক্তি লিখে দিলে হবে। এত সমান হাফ অফ সি ভি স্কোয়ার, এখানে ইউ স্থিতিশক্তি, সি ধারকত্ব, বি হচ্ছে বিভব। তবে এই যে ডান দিকে যে হাফ অফ সি ভি স্কোয়ার লিখছি, এই ডান দিকে কিন্তু সি ভি স্কোয়ার না হয়ে অন্য কিছু হতে পারে, এরকম রাশিমালা কিন্তু আমরা যখন চ্যাপ্টার পড়ছি তখন পড়ছিলাম। অর্থাৎ ইচ্ছে করলে আমরা এটাকে আবার চেঞ্জ করতে পারি, কারণ আমাদের যে কিউ সমান সি ভি, এখানে যদি সেটা দেই নেই, কিউ সমান সি ইন্টু ভি, এরকম একটা ফর্মুলা আমাদের ইয়েতে ছিল যে, তো সেখান থেকে আবার আমরা ইচ্ছে করলে মানে পরিবর্তন করে একটার পরিবর্তে আরেকটা বসায়া একটু অন্যরকম চেঞ্জ করতে পারি। তো খেয়াল করে 1 নাম্বার, বায়ুতে যে দুইটি আদান আছে, মধ্যবর্তী দূরত্ব অসীম, ক্রিয়াশীল বল কত। এটা একদম পানির মতো সহজ অঙ্ক, শুধু একটা চালাকির কিছু না। যেহেতু মধ্যবর্তী দূরত্ব অসীম বলছি, তার মানে তুমি এই কে এর মান বসাবা, কিউ ওয়ান এর মান বসাবা 4 কুলম, কিউ টু এর মান বসাবা 5 কুলম, কিন্তু নিচে লাগবে একটা ইনফিনিটি। এবার সহজ কথা হইলো, ইনফিনিটি দ্বারা কোন রাশিকে যদি ভাগ করা হয় তাহলে উত্তর হয় 0। একদম সহজ কথা, আর কিচ্ছু না, কিচ্ছু করা লাগবে না। কারণ যেহেতু বলছে দূরত্ব অসীম, তার মানে আর এর মান ইনফিনিটি, অসীম। এটাকে ওই যে আলফা, আলফার মতো একটা রাশি দ্বারা প্রকাশ করা, ইনফিনিটি আলফা দিয়ে প্রকাশ করলে হবে। তো ইনফিনিটি তার মানে যেহেতু ওইটার মান 0, সুতরাং আর কোনো রেজাল্টে আর কিছু থাকলো না। এটা এমসিকিউতে আসে সাধারণত, থিওরিতে আসার সম্ভাবনা খুব কম। দুটি হিলিয়াম নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্ব 1 অ্যাংস্ট্রম হলে এদের মধ্যবর্তী কুলম্ব বল কত। আগে বোধহয় এরকম তোমাদের করানো হয় নাই, তবে এটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। দুইটা হিলিয়াম নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্ব, তাহলে দুইটা হিলিয়াম নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্ব 1 অ্যাংস্ট্রম। 1 অ্যাংস্ট্রম, এই অ্যাংস্ট্রমকে কিভাবে মিটারে পরিণত করে এটার ফর্মুলা আশা করি এটা বোধহয় কেমিস্ট্রিতে তোমরা পাইছো কিনা জানি না। 1 অ্যাংস্ট্রম, অর্থাৎ অ্যাংস্ট্রমের এখানে সূচকটা হয়েছে এরকম, এ লিখে উপরে একটা জিরো, মানে ডিগ্রির মতো আর কি। এভাবে প্রকাশ করার জন্য অ্যাংস্ট্রম শব্দটা এভাবে ব্যবহার করা, মানে এর উপরে এরকম হচ্ছে অ্যাংস্ট্রম প্রকাশ। তো এটা অ্যাংস্ট্রম সমান হচ্ছে 1 অ্যাংস্ট্রম সমান মেবি 10 টু দা পাওয়ার -10 মিটার, 10 টু দা পাওয়ার -10 মিটার। তো সেটা ব্যবহার করে তোমরা একটু জেনে নিয়ে অ্যাংস্ট্রমটা আসলে কত সেটা বের করে, না জানলে হয়তো আমাকে পরে বলো, আমি একটু কনফার্ম বলবো। মানে তো ওইটা ব্যবহার করবা দূরত্ব হিসাবে। আর যেহেতু বলছে দুইটি হিলিয়াম নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্ব, তাহলে এবার তুমি একটু চিন্তা করো যে হিলিয়াম নিউক্লিয়াসের কথা বলছে, বাইরে কিন্তু প্রোটনের ইয়ের কথা বলে না, ইলেকট্রনের কথা বলে নাই। নিউক্লিয়াসের ভেতরে কিন্তু ইলেকট্রন থাকে না, সেজন্য আমি বলছি ইলেকট্রনকে বাদ দিয়ে বলছে, শুধু নিউক্লিয়াসের কথা বলছে। এবার নিউক্লিয়াসের ভিতরে যেহেতু কুলম্ব বল ব্যবহার করবো, সুতরাং আদানের কথা চিন্তা করবো। তাহলে নিউক্লিয়াসের ভেতরে আছে প্রোটন আর নিউট্রন, কিন্তু এবার নিউটনের কথা বাদ দিয়ে দিব, কারণ নিউটনের যেহেতু আদান নাই, সেই হিসেবে প্রোটনের কথা চিন্তা করবো। তাহলে একটা হিলিয়ামের ভেতরে কয়টা প্রোটন থাকে? 2টা করে থাকে, ভেতরে থাকে 2টা করে প্রোটন। তাহলে এক এক জায়গার আদান কত হবে সেটা কি আমরা পারবো? এক এক জায়গার আদান হবে 2 ইন্টু 10 টু দা পাওয়ার, আমি এখানে জাস্ট স্টার দিলাম, তোমরা ইন্টু বুঝে নিও, কারণ এমনি ইন্টু একটু ঝামেলা। 2 ইন্টু একটা ইলেকট্রন আদান কত 1.6 ইন্টু 10 টু দা পাওয়ার মাইনাস এত ইন্টু 10 টু দা পাওয়ার -19। পাওয়ার টাওয়ার হয়তো এভাবে দিলাম না, এমনি জাস্ট একটু লেখার জন্য লিখলাম, আমি পরে মুছে দিচ্ছি। তার মানে এই যে একটা প্রোটনের আদান হচ্ছে, এটা তার 2 দিয়ে গুণ করে দেখতে হবে কত হয়, সেটা হবে একটা হিলিয়াম নিউক্লিয়াসের আদান। আবার আরেকটা হিলিয়াম নিউক্লিয়াসের আদান হতো। তার মানে এখান থেকে তুমি প্রথম আদান এবং দ্বিতীয় আদান কেমনে বের করবা, আর দূরত্ব, তার মানে একটু প্যাচ আছে, বুঝে নেওয়ার চেষ্টা করবা, না হলে আমি পরে দেখবো। আচ্ছা, পরেরটা খেয়াল করো, বায়ু মাধ্যমে 10 কুলম্ব এবং 20 কুলম্বের দুটি চার্জ পরস্পর থেকে 50 সেন্টিমিটার দূরে, এটা কোনো অঙ্কই না, একদম সহজ, খালি একটু কষ্ট সেন্টিমিটারকে মিটার বানাবে। পরস্পর 10 মিটার দূরে অবস্থিত 30 এবং 20 সংযোগ রেখার 5 কুলম্ব আদান স্থাপন করলে বা লব্ধি স্থাপন করলে কোথায় 5 কুলম্ব আদান স্থাপন করলে লব্ধি বল 0 হবে? এটা তোমরা সৃজনশীলে পড়ছো, একটু মনে করে দেখো। এটার জন্য যদি বলো তাহলে হয়তো আমি একটু চিত্র করে হয়তো ভাবে দেখাইতে পারি তোমাদের, যদি অনেকের একদম মনে নাও থাকতে পারে বোধ হয়, এটার জন্য এটা আমি একটু চিত্র করে দেখাই দিই। অনেকের হয়তো বা মনে একদম ভুলেই গেছি, মনেই নেই। তো এই যে এরকম আমরা পড়ছিলাম যে আমাদের 2টা আদান, ধরো একটা 30 কুলম্ব আর একটা হচ্ছে 20 কুলম্ব। তো আমি 2টা আদান 2 প্রান্তে রাখছি, যেহেতু একটা 30 বলছে আর একটা 40, তাহলে আমি ধরলাম যে আমার এখানে আদানটা হচ্ছে 30 কুলম্ব।
আর এই প্রান্তে আমি আরেকটা আদান নিলাম যেটা হচ্ছে 40 কুলম্ব। আচ্ছা, এবার আমাকে দুইটা আদানের মধ্যবর্তী স্থানে একটা আদান রাখতে হবে যার মান হচ্ছে 5 কুলম্ব। এই যে আমি ঠিক মাঝেই রাখবো, কিন্তু কোথায় রাখবো সেটা জানি না। 5 কুলম্ব একটা আদান রাখবো মাঝে। এবার নিয়ম হলো এই যে 5 কুলম্ব রাখছে, রাখার কারণে লব্ধি বল শূন্য, তার মানে এই দুইটা আদানের মধ্যবর্তী বল এবং এই দুইটা আদানের মধ্যবর্তী বল শূন্য হবে। সেজন্য আমরা হয়তো এই আদানটাকে ধরবো Q1, এটাকে ধরবো Q2, এটাকে ধরবো Q3। তারপর আমরা এই Q1 এবং Q3 এর মধ্যবর্তী বল বের করব। এখন নিশ্চয়ই তোমাদের প্রশ্ন জাগতেছে যে Q1 আর Q3 এর মধ্যবর্তী বল বের করার জন্য তাদের মধ্যবর্তী দূরত্ব দরকার, তাহলে এই দূরত্বটাকে আমরা ধরবো x, মধ্যবর্তী দূরত্ব ধরবো x, এই দুটার মধ্যবর্তী দূরত্ব Q1 এবং Q2। এই Q1 এটা Q3, মাঝেটা Q3 বলছি। এই দুটার মধ্যবর্তী বলের মান বের করব। বলের মান বের করতে গেলে দুইটা আদান লাগে, মধ্যবর্তী দূরত্ব লাগে। এখন দ্বিতীয়টা এখানের দূরত্বটা কত হবে, যেহেতু টোটাল দূরত্ব বলছে 10 মিটার, তার মানে যেহেতু একটা x ধরছি তার মানে এটা হবে 10 মাইনাস x। দেখো আগে করছো, মনে পড়ে কিনা। তার মানে এইদিকে দূরত্বটা হবে 10 মাইনাস x। এবার সে 10 মাইনাস x ব্যবহার করে এই দ্বিতীয় দিকে এই দুইটার যে মধ্যবর্তী বল সেটা আমরা বের করব। হ্যাঁ, আমি আগেই বলছি যে আমরা আদানগুলোর যখন নাম দিব তখন এটাকে দিব Q1, এটাকে দিব Q2, এটাকে দিব Q3। এরকম সৃজনশীলও করছি, বিভিন্ন জায়গায় করছি। পরে এই দুইটার মধ্যবর্তী বল একবার বের করব, এই দুইটার মধ্যবর্তী বল একবার বের করব। তারপর লাস্টে প্রশ্ন মতো লিখবো ওই এটা যদি F1 আর এটা F2 ধরি তাহলে F1 সমান F2। ওখান থেকে x এর মান বের করব। সেখান থেকে x এর মান বের করারও একটা ফর্মুলা আছে, খুব শর্টকাট একটা সিস্টেম আছে, বইয়ে আছে এরকম একটা অঙ্ক, একটু জটিল, কিন্তু আমি বলছিলাম ওইটা একটা স্কোয়ার চলে আসে, কিন্তু স্কোয়ার না করে বর্গমূল করে করা যায়। আমি আগে তোমাদের শিখাইছিলাম যে স্কোয়ার না করে বর্গমূল, যদি বর্গমূল করে করা হয় তাহলে মানটা খুব তাড়াতাড়ি আসে, আর যদি স্কোয়ার করে করে তাহলে একটু জটিলতা হয়। তো আশা করি তোমাদের হয়তো যদি খেয়াল থাকে তাহলে করতে পারবা। আচ্ছা, একটু 5 নাম্বার দেখো, এই যে 10 মিটার দূরে অবস্থিত সংযোগ রেখা এমন একটি বিন্দু যেখানে প্রাবল্যের মান শূন্য। আগেরটা একই, কিছু করার নাই। হচ্ছে প্রথম একটা আদান, এটা হচ্ছে দ্বিতীয় আরেকটা আদান, মধ্যবর্তী দূরত্ব 10 সেন্টিমিটার আছে, এটাকে মিটার বানায় নিব। তারপরে মাঝে একটা বিন্দু নিব, একদিকে দূরত্ব x ধরবো, আরেক দিকে দূরত্ব ওই যে এটা তো 0.1 মিটার হবে, 0.1 মাইনাস x হবে। তারপরে দুই দিকের প্রাবল্য বের করবো। তো প্রাবল্যের জন্য মাঝে কিন্তু কোনো আদান লাগে না, কারণ আমার বল বের করার জন্য হলো দুইটা আদান, কারণ বল F সমান Q1 Q2 আর স্কোয়ার। কিন্তু প্রাবল্যের জন্য আমরা যে ফর্মুলা পড়ছি সেখানে কিন্তু মাত্র একটা আদান। এই যে, তার মানে আর চিন্তা করার দরকার নেই, তার মানে প্রথমবার এই আদান, দ্বিতীয়বার এই আদান, মাঝখানে যেখানে রাখবো সেখানে কিন্তু এমন একটি বিন্দু বের করো ওখানে কোনো আদান রাখার দরকার নেই, কারণ ওখানে কোনো আদান থাকে না। আমার তীব্র এটা বের করার জন্য শুধুমাত্র একটা আদান লাগে তীব্রতার মান বের করার জন্য, যে প্রথমবার এটা, দ্বিতীয়বার এটা। যেহেতু দুইটা আদান লাগে না, সুতরাং মাঝে আর কোনো আদান ধরা লাগবে না। এবার এও বি দুইটি বস্তুর বিভব, এই যে একটার বিভব হচ্ছে 500 আর একটা 300। বি থেকে এ তে 15 কুলম্ব আদান আনতে কৃত কাজের পরিমাণ কত? তাহলে আমরা বি থেকে এ তে কৃত কাজ কত, এটা সূত্র হচ্ছে বি সমান ডব্লিউ বাই কিউ। বি সমান ডব্লিউ বাই কিউ। আমি আবারও বলছি যে বি থেকে নিয়ে আসবো, তাহলে বি তে বিভব হচ্ছে 300, নিয়ে আসবো 15 কুলম্ব আদান। এই যে বিভব হচ্ছে 300, আদান হচ্ছে 15 কুলম্ব, কৃত কাজ বি সমান ডব্লিউ ডিভাইডেড বাই কিউ। ওই যে উপরে যে ফর্মুলাটা দেওয়া আছে করতে পারবো, মানে এখানে একটা আদান কাজে লাগবে না, যেহেতু বি থেকে এতে আনতে বলছে। বি থেকে এতে, এই যে বি থেকে এতে যেহেতু নিয়ে আসবো, সুতরাং এ বিন্দুতে যেহেতু আনবো, সুতরাং আমরা শুধু এ বিন্দুর আদানটাই ও এ বিন্দুর আদান হচ্ছে, এ বিন্দুর বিভব হচ্ছে 500টা নিতে হবে। বি থেকে এতে নিয়ে আসবো, এতে আনতে কৃত কাজের পরিমাণ কত, যে বিন্দুতে আনবো সেই বিন্দুর বিভবের কথাটা আমরা চিন্তা করে ক্যালকুলেশন করে ফেলবো। এই যে বোধহয় বোঝাই যাচ্ছে ক্যালকুলেশন। তো যাই হোক, তারপরে হচ্ছে আরেকটা আছে 1.5 মাইক্রোফ্যারাড ধারকত্ব বিশিষ্ট একটি ইলেকট্রনিক যন্ত্রের টার্মিনালের মধ্যে এত ভোল্ট দেওয়া হলো সঞ্চিত শক্তি। এটা তো করতে পারবো, ওই যে লাস্ট এটা মাইক্রোফ্যারাডে, এটা হচ্ছে সি, এটা ক্যাপাসিটেন্স, এই যে সি এর মান দেওয়া আছে, ক্যাপাসিটেন্স আর ডাইরেক্ট বিভব দেওয়া আছে। সো এটা একবারই করলে হবে। এই অঙ্কটা একটু আগে হয়তো বা একাধিক করাইছিলাম তোমাদের শীটে বেশি, এই জন্য এবার এই সূত্রের অঙ্কটা কম দিছি। তো এটা দিলাম, এটা করবা, তারপরে যদি কোনোটা একটু প্রবলেম হয় তাহলে সেটা জানাতে পারবা। আশা করি সবাই বুঝতে পারছো।